জন্মের আগেই ছেলেটার মায়ের উপর বজ্রপাত পড়েছিল, আর তাই সে যখন জন্ম নেয় তার চেহারা ছিল সাধারণ মানুষের থেকে একদমই আলাদা। সবার থেকে আলাদা দেখতে হওয়ায় সবাই তাকে নিয়ে মজা করত। তার আশেপাশের ছেলেগুলো জানতো না ছেলেটার কি ক্ষমতা ছিল, কিন্তু এই বজ্রপাতই ছেলেটাকে এনে দিয়েছিল কিছু অদ্ভুত ক্ষমতা। আর আজকে তারই গল্প শোনাবো আপনাদের। তো মুভিম্যানের প্রিয় বন্ধুরা, চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। আর আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুতে আমরা একটা হাসপাতালের দৃশ্য দেখতে পাই। এখানে অ্যানি নামের একটা মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, কারণ কিছুক্ষণ আগেই আকাশ থেকে বজ্রপাতে সে আহত হয়েছে। অ্যানি তখন প্রেগনেন্ট ছিল, তাই দ্রুত তাকে ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর ডাক্তার সেখান থেকে বের হয়ে এসে অ্যানির স্বামী গেটকে বলে, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তোমার স্ত্রীকে বাঁচাতে পারলাম না, তো তোমার একটা ছেলে সন্তান হয়েছে। ডাক্তার আরো বলে, তোমার ছেলের কিছু অ্যাবনর্মালিটি লক্ষ্য করা গেছে, সে সাধারণ বাচ্চাদের থেকে একটু আলাদা, তার মধ্যে অ্যালবানিজমের লক্ষণ দেখা যাচ্ছে। গেট তখন ডাক্তারকে রিকোয়েস্ট করে আর তাকে বলে, আমার বাচ্চাকে কি আমি একটু দেখতে পারি? ডাক্তার তখন গেটকে তার বাচ্চার কাছে নিয়ে আসে, আর গেট খেয়াল করে তার বাচ্চার পুরো শরীর স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি সাদা, আর তার পুরো শরীরে বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট লাগানো ছিল। ছোট্ট বাচ্চা শরীরের এমন অবস্থা দেখে গেট মনে করে হয়তো তার বাচ্চার এই দুনিয়ায় আসার কথাই ছিল না, কিন্তু সে তার মায়ের জীবন নিয়ে দুনিয়ায় এসেছে। আর তাই গেট তাকে অশুভ মনে করতে শুরু করে। যদিও গেট তার সন্তানের জন্য কাঁদছিল, কিন্তু তার স্ত্রী মারা যাওয়ার কারণ হিসেবে সে তার সন্তানকেই দায়ী করে, আর তাই সে সেখান থেকে চলে যায় আর তার নিজের সন্তানকেই নিতে অস্বীকার জানায়। এরপর বহু বছর কেটে যায়। আমরা একটা বাড়ির সামনে বার্নাম নামের একজন পুলিশ অফিসারকে দেখতে পাই। এই পুলিশ অফিসারের সাথে জেসি নামের আরেকটা মানসিক ডাক্তারও ছিল। আসলে আজকেই তাদের শহরের এই বাড়িতে একটা বয়স্ক লোক মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল লোকটা হয়তো হার্ট অ্যাটাক করেই মারা গেছে, আর তাই সেই ইনভেস্টিগেশনেই তারা দুজন এই বাড়িতে এসেছিল। তখন পুলিশ অফিসার বার্নাম জেসিকে জানায় সে প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছে এই বাড়ির বেসমেন্টে নাকি একটা ছেলে থাকে, কিন্তু সে কখনো বাইরের দুনিয়া দেখেনি। ছেলেটা নাকি বাড়ির মালিকের নাতি হয়, আর তাই ওই ছেলেটাকে উদ্ধার করতেই পুলিশ জেসির সাহায্য নিচ্ছিল, কারণ তারা ভয় পাচ্ছিল যদি এমন কিছু সত্যি হয় তাহলে হয়তো দীর্ঘদিন বেসমেন্টে আটকে থাকার কারণে ছেলেটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। আর তাকে হ্যান্ডেল করার জন্যই জেসিকে ডাকা হয়েছিল। বার্নাম আর জেসি যখন বেসমেন্টে নেমে আসে, সেখানে নিচে তারা পুরো ঘর ভর্তি বই দেখতে পায়। আরো কিছুটা সামনে আসলে তারা খেয়াল করে ঘরের এক অন্ধকার কোনায় একটা ছেলে চুপ করে বসে আছে। কাছে আসতেই তারা খেয়াল করে ছেলেটার গায়ের রং স্বাভাবিকের থেকে অনেক বেশি সাদা, আর তার মাথায়ও কোনো চুল নেই। ছেলেটাকে দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। জেসি তখন ছেলেটাকে সাহস দিয়ে বলে, তোমার কোনো ভয় নেই, আমরা এখানে তোমাকে সাহায্য করতে এসেছি, তোমার নাম কি? ছেলেটা তখন জানায় তার নাম জেরেমি। আর আসলে জেরেমি সেই ছোট্ট বাচ্চাটা যাকে তার বাবা হাসপাতালে ফেলে রেখে চলে এসেছিল। তখন কথায় কথায় জেসি জেরেমিকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার দাদা তোমাকে বাড়ির বাইরে বের করতো না কেন? সে কি তোমাকে জোর করে এখানে আটকে রেখেছিল? জেসি তখন উত্তরে বলে, না, আসলে আমার দাদা আমাকে বলতো যদি আমি বাড়ির বাইরে বের হই তাহলে বাইরের সবাই আমাকে দেখে ফেলবে আর তারা আমাকে ধরে নিয়ে যেতে পারে। জেরেমি আরো বলে, আমি কখনো স্কুলে যাইনি, কিন্তু আমি এখানে বসেই সব রকমের বই পড়ে ফেলেছি। জেরেমির এমন কথায় অবাক হয়ে জেসি সেখানে থাকা একটা হাই স্কুলের বই তুলে নেয়, আর এটা বেশ কঠিন একটা সাবজেক্ট ছিল। কিন্তু জেসি বইয়ের একটা পেজ নাম্বার বলার সাথে সাথে জেরেমি সেই পেজে থাকা সবকিছু হুবহু বলতে শুরু করে। এটা দেখে জেসি বেশ অবাক হয়ে যায়। জেরেমি তখন বলে, তুমি চাইলে আমাকে অন্য বইগুলো থেকেও যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো, আমি সব বইগুলোকেই এভাবেই মনে রেখেছি। আসলে জেরেমি শারীরিকভাবে আলাদা হলেও সে ছিল প্রচুর মেধাবী, কিন্তু এখন সমস্যা হলো জেরেমির একমাত্র গার্ডিয়ান তার দাদা মারা যাওয়ায় সে এখন একেবারেই একা হয়ে গেছে, আর বয়স কম হওয়ার কারণে সে এখনো নিজে কিছু ইনকাম করে না। তাই পুলিশ আর জেসি মিলে ঠিক করে তারা জেরেমিকে তাদের শহরের একটা এতিমখানায় দিয়ে আসবে, কারণ এই বাড়িতে তার দেখাশোনার মতো কেউ নেই। কিন্তু তারা যখনই জেরেমিকে নিয়ে বাড়ির বাইরে আসে, তার চারপাশে থাকা গাড়িগুলোর রেডিও একা একাই কাজ করতে শুরু করে। কিন্তু জেসি বিষয়টা এতটা গুরুত্ব না দিয়েই জেরেমিকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর তখন বার্নাম খেয়াল করে আকাশে অদ্ভুতভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। জেসি চলে গেলে বার্নামের সহকারী তাকে জানায় জেরেমির দাদার হার্টের সমস্যা থাকার কারণে তার বুকে একটা পেসমেকার বসানো ছিল, আর বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তার পেসমেকারটা নষ্ট হয়ে যাওয়ায় সে মারা গেছে। যেহেতু জেরেমি কাছে আসতেই গাড়িগুলোর রেডিও অন হয়ে গিয়েছিল, তাই বার্নামের সহকারী ধারণা করে হয়তো জেরেমির দাদার মৃত্যুর কারণ জেরেমি নিজেও হতে পারে। কিন্তু এই সবকিছু কেবলমাত্রই তাদের ধারণা ছিল, আর এর পেছনে কোনো প্রমাণও ছিল না, তাই তারা বিষয়টাকে অতটা গুরুত্ব দেয় না। অন্যদিকে জীবনের এই প্রথম জেরেমি বাড়ির বাইরে বের হয়েছিল, তাই অনাথ আশ্রমের দিকে যাওয়ার সময় সে বাইরের সবকিছু অবাক হয়ে দেখছিল। তার কাছে বাইরের জগৎ নতুন মনে হচ্ছিল। কিছুক্ষণ পর যখন সে জেসির সাথে অনাথ আশ্রমে প্রবেশ করে, সেখানকার ছেলেগুলো তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ জেরেমি সবার থেকে দেখতে আলাদা ছিল। অনাথ আশ্রমে পৌঁছানোর পর জেসি আশ্রমের হেডকে ফোন করে জানায় সে এখানে একটা অদ্ভুত ছেলেকে খুঁজে পেয়েছে, আর ছেলেটা অনেক মেধাবী, আর এজন্য সে ছেলেটার আইকিউ টেস্ট করতে চায়। আর তাই তারা দুজনে পরের দিন একটা বোর্ড মিটিং বসানোর প্ল্যান করে। পরের দিন লাঞ্চের সময় জেরেমি চুপচাপ গিয়ে একটা কোনায় বসে পড়ে,
আসলে সে তার সারা জীবনে কারো সাথেই মেশেনি, তাই নতুন বন্ধু কিভাবে বানাতে হয় সেটা সে জানতো না। কিন্তু ওই আশ্রমের কিছু ছেলেরা দূর থেকেই জেরেমিকে ফলো করছিল। কিছুক্ষণ পরেই তারা জেরেমির কাছে এসে তাকে ডিস্টার্ব করতে শুরু করে। তারা জেরেমিকে জিজ্ঞেস করে, তুমি দেখতে এমন কেন? তুমি কি কোনো এলিয়েন নাকি? এই ধরনের উদ্ভট সব প্রশ্ন করে তারা জেরেমিকে খেপানোর চেষ্টা করছিল। কিন্তু জেরেমি অনেক কষ্টে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল। তখন ছেলেগুলো বলে, এই আশ্রমে থাকতে হলে সবাইকে কিছু নিয়ম পালন করতে হয়, আর সেটা হলো নতুন কোনো ছেলে আসলে তার খাবারের অংশ থেকে তাদেরকে ভাগ দিতে হবে। জেরেমি তখনও চুপ করেই থাকে, কিন্তু তাতেও ছেলেগুলোর মন ভরে না। তাই তাদের দলের হেড, যার নাম জন, সে এবার একটা চামচ নিয়ে জেরেমিকে দিয়ে বলে, এই চামচটা তোমার নাকের সাথে লাগিয়ে রাখতে হবে, আর যদি তুমি এটা করতে না পারো তাহলে আমাদের সবার কাছে মার খাবে। আসলে তারা জেরেমিকে সবার সামনে ছোট করার জন্যই এই কাজগুলো করছিল। কিন্তু এবার জেরেমি চামচটা হাতে নেয় আর সেটাকে নিজের আঙ্গুল দিয়ে কিছুক্ষণ ঘষার পর চামচটাকে টেবিলের উপরে সোজা করে দাঁড় করিয়ে দেয়। সাধারণভাবে এটা কিছুতেই সম্ভব না, কিন্তু একটু পরেই দেখা যায় চামচটা একা একা ঘুরতে শুরু করেছে। তখনই হঠাৎ করে চারপাশের ছেলেগুলোর হাতে থাকা সব চামচ এসে জেরেমির টেবিলে একটা টাওয়ার তৈরি করে। দেখে মনে হচ্ছিল যেন কোনো শক্তিশালী ম্যাগনেট ফিল্ড তৈরি হয়েছে। রুমে থাকা সব ছেলেরা এই দৃশ্য দেখে একেবারেই অবাক হয়ে যায়। কিন্তু তখন জন অনেক রেগে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল জেরেমি কোনো জাদু জানে, আর সবার সামনে সে তার শক্তি দেখিয়ে জনকে অপমান করছে। বুঝতেই তো পারছেন, এমন কিছু মূর্খ মানুষ আমাদের আশেপাশে সবসময় থাকে। এদিকে অফিসার বার্নাম যখন ডিউটি শেষ করে বাড়ির দিকে ফেরে, দরজা দিয়ে ঢোকার সময় তার সাথে তার ছেলে স্টিফেনের দেখা হয়, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। আর এটা দেখে বোঝা যায় বাবা আর ছেলের মধ্যে কিছু একটা নিয়ে মনোমালিন্য চলছিল। বাড়িতে ঢুকে বার্নাম প্রথমেই তার স্ত্রীর রুমে আসে। আসলে তার স্ত্রী অনেকদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত, আর যত দিন যাচ্ছে তার পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। বার্নামের স্ত্রী এতটাই দুর্বল যে সে এখন ঠিকমতো কথাও বলতে পারে না, এমনকি বিছানা থেকে উঠতেও পারে না। ডাক্তার তাকে অনেক ওষুধ দিয়েছে, কিন্তু তাতেও তেমন কোনো ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছিল না। অন্যদিকে পরের দিন অনাথ আশ্রমে দেখা যায় সেখানকার একজন ডাক্তার জেরেমিকে ফুল চেক আপ করে, আর সে জেসিকে জানায় জেরেমি একদম সুস্থ আছে, তার কিছুই হয়নি। তাই জেসি ঠিক করে পরের সপ্তাহ থেকেই সে জেরেমিকে স্কুলে নিয়ে যাবে। আর তাই পরের সপ্তাহে জেরেমিকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়। একদিন যখন জেরেমি সায়েন্স টিচার মিস্টার ডোনাল্ড তাদেরকে পড়াচ্ছিল, সেদিন তাদের টপিক ছিল কিভাবে তারবিহীন বিদ্যুৎ সংযোগ দেওয়া যায়। কিন্তু হঠাৎ করে ক্লাসের মধ্যে টিচারের আনা মেশিন থেকে বিদ্যুৎ বাইরে ছড়িয়ে পড়তে শুরু করে, আর সেটা সোজা এসে জেরেমির বুকে আছড়ে পড়ে। বিদ্যুতের পরিমাণ এত বেশি ছিল যে সেটা জেরেমিকে চেয়ার থেকে শূন্যে ভাসিয়ে তোলে। এটা দেখে ক্লাসের সবাই ভয় পেয়ে যায়, আর তখন মিস্টার ডোনাল্ড সাথে সাথেই যন্ত্রটা ভেঙে ফেলে। জেরেমি মাটিতে আছড়ে পড়ে। সবাই ভাবছিল জেরেমি হয়তো মারা গেছে। ডোনাল্ড দৌড়ে জেরেমির কাছে আসে সে বেঁচে আছে কিনা দেখার জন্য, কিন্তু কাছে আসার পর সে বুঝতে পারে জেরেমি এখনো বেঁচে আছে। কিন্তু সে যখন জেরেমির শরীরে হাত রাখে তার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। আসলে এমন মনে হচ্ছিল যেন ওই বৈদ্যুতিক শক জেরেমিকে চার্জ করে দিয়েছে। কিন্তু হাসপাতালে আনলে ডাক্তার জেরেমিকে চেক করে জানায় তার কিছুই হয়নি, সে পুরোপুরি সুস্থ আছে, এমনকি তার শরীরে কোনো ক্ষতের চিহ্নও নেই। এসব দেখে মিস্টার ডোনাল্ড বেশ অবাক হয়। সে ডাক্তারের কাছে জানতে চায় এত পরিমাণের বিদ্যুৎ যদি কারো শরীরে স্পর্শ করে তাহলে কি তার পক্ষে বেঁচে থাকা সম্ভব? ডাক্তার তখন ডোনাল্ডকে বলে নিশ্চয়ই জেরেমির শরীরে এমন কিছু আছে যার কারণে হাই ভোল্টেজের কারেন্টের স্পর্শেও তার কিছু হয়নি। তারা যখন কথা বলছিল ঠিক তখনই নার্স এসে ডাক্তারকে জানায় জেরেমিকে তার রুমে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে জেরেমি ততক্ষণে হাসপাতাল থেকে বের হয়ে এসেছে। সে হাসপাতাল থেকে বের হয়ে সোজা তার বাড়ির দিকে যাচ্ছিল। জেরেমি তার বাড়ির ঠিকানা তো জানতো, কিন্তু সেখানে কিভাবে পৌঁছাবে সেটা জানতো না। রাস্তা দিয়ে যাওয়ার সময় তার সাথে লিন্ডা নামের একটা মেয়ের দেখা হয়। আসলে লিন্ডা জেরেমির ক্লাসমেট ছিল, তাই সে জেরেমিকে দেখে জিজ্ঞেস করে তুমি এখন ঠিক আছো? জেরেমি বলে হ্যাঁ আমি ঠিক আছি। এরপর সে লিন্ডার কাছ থেকে বাকি পথ কিভাবে যাবে সেটা শুনে নেয়। জেরেমি হাঁটতে হাঁটতে একটা ব্রিজের উপর এসে পড়ে, আর তখনই সেখানে অফিসার বার্নাম চলে আসে। কারণ জেরেমি হাসপাতাল থেকে পালানোর পর থেকেই পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছিল। অফিসার তাকে জিজ্ঞেস করে তুমি পালিয়েছো কেন? জেরেমি তখন বলে হাসপাতালে আমার সব থেকে খারাপ দিনগুলো কেটেছে। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে হাসপাতালে রেখেই চলে গিয়েছিল, আর তাই হাসপাতাল আমার একদমই ভালো লাগে না। কিন্তু অফিসার তখন এটা ভেবে অবাক হচ্ছিল যে এত ছোটবেলার কথা জেরেমির কিভাবে মনে ছিল। বার্নাম তখন জেরেমিকে আবারও অনাথ আশ্রমে ফিরিয়ে নিয়ে আসে, আর তাকে নিয়ে একটা বোর্ড বসানো হয়। এখানে আসলে জেরেমির আইকিউ টেস্ট করার জন্য অনেকগুলো মানুষ উপস্থিত ছিল। তাদের মধ্যে একজন ছিল স্টেপলার। স্টেপলার জেরেমিকে বেশ কিছু প্রশ্ন করে, আর জেরেমি সেই সবগুলো সঠিক উত্তর দেয়। তখন স্টেপলার অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে তোমার আইকিউ লেভেল তো অনেক হাই, তুমি এমন আইকিউ কি শুধু বই পড়ে বানিয়েছো নাকি তুমি রেডিও আর টিভির সাহায্য নিয়েছো? জেরেমি তখন বলে আমি টিভি দেখতে পারি না, কারণ যখনই আমি কোনো ইলেকট্রনিক ডিভাইসের সামনে যাই সাথে সাথেই সেটা উদ্ভট আচরণ করতে শুরু করে। এরপর জেরেমি তাদের সবাইকে বলে সে তার দাদার বাড়িতে যেতে চায়, যেখানে সে ছোটবেলা থেকে বড় হয়েছে। কিন্তু তখন সবাই জানায় দুর্ভাগ্যবশত তোমার দাদার বাড়িটা এখন ব্যাংক কবজা করে নিয়েছে। এটা শুনে জেরেমির মন অনেক খারাপ হয়ে যায়। কয়েকদিন পর জেরেমির স্কুল থেকে সবাইকে নিয়ে
নিয়ে একটা পিকনিকের আয়োজন করা হয় আর তাদের সাথে জেরেমিও আসে। বাচ্চাদের সুরক্ষার জন্য অফিসার বার্নামও ছিল তাদের সাথে। সব বাচ্চারা একসাথে মজা করছিল, কিন্তু জেরেমির তো কোনো বন্ধু ছিল না, তাই সে একা বসে আকাশের দিকে তাকিয়ে বিদ্যুৎ চমকানো দেখছিল। তখন অফিসার বার্নাম তার পাশে এসে জিজ্ঞেস করে, কি দেখছো? জেরেমি তাকে বলে, আমি যখনই আকাশের বিদ্যুতের ঝলকানি দেখি আমার মনে হয় সেগুলো আমার বুকের মধ্যে হচ্ছে, আর কেন যেন এই আকাশের বিদ্যুতের চমক আমাকে প্রচন্ড ভাবে টানে। আমার দাদি বলতো এই সবকিছু উপর থেকে সৃষ্টিকর্তা করছে। এরপর জেরেমি বার্নামকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি সৃষ্টিকর্তায় বিশ্বাস করো? বার্নাম বলে, না, আমি এই সব কিছুতে বিশ্বাস করি না। পরের দিন সকালে জেরেমি ঘুম থেকে উঠে জঙ্গলের ভেতরে চলে আসে আর সেখানে এসে বিভিন্ন ধরনের প্রাণী আর প্রকৃতির সাথে নিজেকে অনুভব করার চেষ্টা করে। তখন পেছন থেকে সেখানে জন আর একটা ছেলে চলে আসে। জন সেখানে এসে জেরেমির দিকে একটা বন্দুক তাক করে আর বলে, আমি তোমাকে এখনই গুলি করে মেরে ফেলবো, এখন দেখাও তোমার পাওয়ার কি। কিন্তু ঠিক তখনই জঙ্গলের অন্য প্রান্ত থেকে বিকট গুলির শব্দ ভেসে আসে। গুলির শব্দে জন সহ জেরেমিও সেদিকে দৌড়ে যায়। কিছু দূর আসার পর তারা দেখতে পায় আসলে বার্নামের সহকারী অফিসার ডেভিড একটা হরিণ শিকার করেছে। হরিণটা তখনও পুরোপুরি মারা যায়নি, সে যন্ত্রণায় কাতরাচ্ছিল। কিন্তু তখন জেরেমি খেয়াল করে ডেভিড হরিণটাকে গুলি করে অনুশোচনার বদলে অনেক প্রাউড ফিল করছিল, আর এই বিষয়টা জেরেমির কাছে একদমই ভালো লাগে না। তার হরিণটার জন্য অনেক মায়া লাগছিল। তখন জেরেমি একটা অদ্ভুত কাজ করে বসে। সে তার এক হাত হরিণের উপরে রাখে আর অন্য হাত দিয়ে ডেভিডের হাত চেপে ধরে। এটা করে সে কোনো একভাবে হরিণের যন্ত্রণাটা ডেভিডকে অনুভব করাতে শুরু করে, আর ডেভিড তখন হরিণটার যন্ত্রণায় ছটফট করতে থাকে। এটা দেখে জন আবারও জেরেমির দিকে বন্দুক তাক করে আর ডেভিডকে ছেড়ে দিতে বলে, কিন্তু জেরেমি তখনও তাকে ছাড়ছিল না, আর তাই জন রেগে গিয়ে গুলি করে বসে। কিন্তু সময় মতো পাশের একটা ছেলে জনের বন্দুকটা উপরের দিকে তুলে ধরে আর গুলি উপরে চলে যায়। জেরেমি গুলির আওয়াজে ডেভিডকে ছেড়ে দেয়, কিন্তু জেরেমির হাত থেকে ছাড়া পেয়ে ডেভিড যেন মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছিল। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর সেখানে আসার পর জেসি জেরেমিকে জিজ্ঞেস করে সে এটা কেন করলো। জেসি এটা জানতে চাচ্ছিল জেরেমি আসলে ডেভিডের সাথে কি করেছে, কিন্তু জেরেমি তার প্রশ্নের কোনো উত্তরই দেয় না। সে বারবার বলছিল, আমি আমার বাড়ি ফিরতে চাই। কিন্তু জেসি তাকে বলে, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, আমি তোমাকে সাহায্য করতে চাচ্ছি। কিন্তু জেসির কোনো কথাতেই জেরেমির রাগ শান্ত হচ্ছিল না, তাই সে তখন আরো বেশি রেগে যায়। আর তখন সেই রুমে থাকা কাচের জিনিসগুলো একাই ফেটে যায়। এই দৃশ্য দেখে জেসি অনেক ভয় পেয়ে যায়। জেরেমি উঠে ওই রুম থেকে বের হয়ে আসে। রাত হলে অফিসার বার্নার যখন তার বাড়িতে আসে তখন সেখানে দেখে ডাক্তার আগে থেকেই তার বাড়িতে উপস্থিত ছিল। আসলে তার স্ত্রীর শারীরিক অবস্থা দিনকে দিন আরো খারাপ হচ্ছে। ডাক্তার তখন বার্নামকে বলে, এত যন্ত্রণা নিয়ে কোনো মানুষ এতদিন বেঁচে থাকে না, কিন্তু আমার মনে হয় তোমার স্ত্রীর মনের কোনো ইচ্ছা অপূর্ণ আছে, আর সেজন্য সে তার যন্ত্রণার সাথে লড়াই করে টিকে আছে। ওই দিন রাতে স্কুলের ক্যান্টিনে যখন জেরেমি একা বসেছিল তখন সেখানে তার টিচার ডোনাল্ড আসে, আর সে জেরেমিকে বলে, আগের দিন যখন তুমি ক্লাসরুমে অজ্ঞান হয়ে গিয়েছিলে তখন আমি তোমার শরীরে হাত দিয়েছিলাম। তোমার শরীরে নিশ্চয়ই কোনো বিশেষ ধরনের এনার্জি আছে, আর সেটা কোনো সাধারণ মানুষের শরীরে থাকে না। আইনস্টাইন একবার বলেছিল, যদি কোনো মানুষ তার ব্রেনের 100% ক্ষমতা ব্যবহার করতে পারে তাহলে তার শরীরে এমন এনার্জি আসা সম্ভব। তাই আমার মনে হয় তুমি তোমার জীবনের কোনো না কোনো সময় 100% মস্তিষ্ক ব্যবহার করেছো, আর এই কারণেই তোমার শরীরে এমন এনার্জি সৃষ্টি হয়েছে। এরপর টিচার জেরেমির সাথে বন্ধুত্ব করতে চায় আর তাকে বলে, যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমার ব্যাপারে আরো জানতে চাই। তোমার ব্যাপারে জানতে পারলে আমরা বিজ্ঞানের অনেক নতুন দিক সম্পর্কে জানতে পারবো। কয়েকদিন পর অফিসার বার্নাম ডেভিডের বাড়িতে আসে তার সাথে দেখা করতে, কিন্তু ডেভিড শিকার করতে অনেক পছন্দ করত আর সে সবসময় শিকার নিয়ে গল্প করত। কিন্তু আজকে বার্নাম ডেভিডের বাড়িতে ঢুকে দেখে সেখানে কোনো বন্দুক নেই, আর ডেভিড আগে থেকে অনেক শান্ত হয়ে গেছে। বার্নাম তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমার কি হয়েছে? তখন কথায় কথায় ডেভিড বলে, সেদিন জঙ্গলে জেরেমি কি করেছিল আমি জানি না, কিন্তু আমি ওই হরিণটার মৃত্যু যন্ত্রণা নিজের মধ্যে অনুভব করেছি, আর সেদিনের পর থেকে আমি বুঝতে পেরেছি শুধুমাত্র মজার কারণে শিকার করার কোনো মানে হয় না। ডেভিডের এমন কথা শুনে অফিসার বার্নাম সেদিন রাতেই জেরেমিকে তার সাথে করে বাড়িতে নিয়ে আসে। আসলে সে জানতে চাচ্ছিল তার অসুস্থ স্ত্রীর মনের মধ্যে কি চলছে। জেরেমি সেখানে এসে বার্নামের স্ত্রীর মাথায় হাত রাখে আর তার মনে যা কিছু চলছে সেগুলো বলতে শুরু করে। জেরেমি জানায় বার্নামের স্ত্রী চায় সে আর তার ছেলে যেন আবারও একে অপরের সাথে কথা বলে আর বাবা ছেলের মধ্যে আগের মতো ভালোবাসার সম্পর্ক তৈরি হোক। সেই সাথে সে এটাও চায় তার মৃত্যুর আগে একবার যেন তার স্বামী তার হাতে তাদের বিয়ের আংটিটা পরিয়ে দেয়। আর এগুলো জানতে পেরে বার্নাম কাঁদতে কাঁদতে তার স্ত্রীর আঙ্গুলে বিয়ের আংটিটা পরিয়ে দেয় আর তাকে জড়িয়ে ধরে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রী মারা যায়। অন্যদিকে স্টিফেন তার মায়ের মৃত্যুর কথা শুনে বাড়িতে ছুটে আসে আর এবার ছেলেকে দেখে বার্নাম তাকে জড়িয়ে ধরে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন জেরেমি আর লিন্ডা একটা মেলায় ঘুরতে আসে আর এখানে জেরেমি লিন্ডাকে বলে, আশেপাশে যাদেরকে দেখছো তারা কেউ আসলে ভেতর থেকে খুশি না, সবাই উপরে উপরে খুশি থাকার অভিনয় করছে। জেরেমির কথাগুলো লিন্ডা ঠিক বুঝতে পারছিল না, তাই তখন জেরেমি লিন্ডার হাত ধরে তাকে নিজের জীবনে ঘটে যাওয়া সব ঘটনাগুলো অনুভব করায়। এরপর জেরেমি লিন্ডাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি আমাকে
দেখে বিরক্ত হও? তোমার কি আমাকে দেখলে রাগ হয়? লিন্ডা তখন বলে, না তো, তুমি এমন কেন বলছো? আমার তো তোমাকে অনেক ভালো লাগে। এটা বলে তারা একে অপরের কাছে চলে আসে, কিন্তু ঠিক তখনই সেখানে লিন্ডার বাবা চলে আসে, আর সে তার মেয়ের সাথে জেরেমিকে দেখে একদমই খুশি হয় না। তাই সে জেরেমিকে শার্টের কলার ধরে টেনে তোলে আর তাকে বলে, তোমার সাহস কি করে হয় আমার মেয়ের কাছে আসার? লিন্ডার বাবা জেরেমিকে মারতে যাবে, ঠিক তখনই সেখানে জেসি চলে আসে, আর সে লিন্ডার বাবাকে বলে, এখনই জেরেমির উপর থেকে নিজের হাত সরাও, তা না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। এটা শুনে লিন্ডার বাবা তখনই জেরেমিকে ছেড়ে দেয়, আর সে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। আশ্রমে ফিরে এসে জেরেমি নিজের উপর আরো হতাশ হয়ে পড়ে, কারণ তার একমাত্র পছন্দের মানুষটাকেও তার থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আর তাই সে আর এখানে থাকতে চায় না। সে সিদ্ধান্ত নেয় তার পুরাতন বাড়িতেই ফিরে যাবে। জেসি তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু জেরেমি এবার আর কোনো কথা শুনতে চায় না। সে তার ব্যাগ নিয়ে আশ্রম থেকে বের হতে যাচ্ছিল, তখন সে খেয়াল করে পাশেই জনরা বাস্কেটবল খেলছে। আশ্রমে এসে বেশিরভাগ সময় সে এখানেই কাটাতো, তাই আশ্রম ছেড়ে চলে যাওয়ার আগে শেষবারের মতো সে জায়গাটাকে দেখতে আসে। তখন সেখানে জন আর বাকি ছেলেরা এসে জেরেমিকে ডিস্টার্ব করতে শুরু করে। জন তখন বিভিন্ন কথা বলে জেরেমিকে অপমান করছিল। এমন সময় জেরেমি জনকে স্পর্শ করলে সে তার অতীতের কিছু ঘটনা দেখতে পায়। জেরেমি বুঝতে পারে জনের বাবা তাকে ছোটবেলায় অনেক টর্চার করত, আর সেই কারণেই জন এখন তার বাবার উপরে জমিয়ে রাখা রাগ দুর্বলদের উপর দেখাতো। জেরেমি তখন জনকে তার বাবার বলা কিছু গোপন কথা শোনায়। এটা শুনে জন আরো বেশি রেগে যায়, আর সে বাকিদেরকে নিয়ে জেরেমিকে বাইরে বের করে আনে, আর সেখানে তার জামা কাপড় খুলে নিয়ে তাকে মারতে শুরু করে। বেশ কিছুক্ষণ সহ্য করার পর এক পর্যায়ে জেরেমির রাগ হয়ে যায়। হঠাৎ আকাশ থেকে বজ্রপাত আসে, আর সেটা জেরেমির উপরেই পড়ে। বিদ্যুতের ঝটকায় সবাই চারিদিকে ছিটকে পড়ে, কিন্তু জেরেমির এতে কিছুই হয় না, কিন্তু জনের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। তখন জেরেমি দ্রুত জনের কাছে আসে, আর তার হাত দিয়ে জনকে অল্প অল্প করে শক দিয়ে তার শ্বাস প্রশ্বাস ফিরিয়ে আনে। জনের জ্ঞান ফিরে আসলে জেরেমি আশ্রম থেকে বের হয়ে আসে, আর সে তার দাদার বাড়িতে চলে আসে, কিন্তু সেখানে এসে দেখে বাড়ির ভেতরে কোনো জিনিসই নেই, সবকিছু ব্যাংক নিয়ে গেছে। নিজের বাড়ির এমন অবস্থা দেখে তার মনটা খারাপ হয়ে যায়, আর সে চুপ করে এক কোনায় গিয়ে বসে থাকে। আর তখন তাকে খুঁজতে খুঁজতে জেসিও চলে আসে। জেরেমির মন খারাপ দেখে জেসি তাকে বোঝাতে শুরু করে। তখন সেখানে তার টিচার ডোনাল্ডও আসে। ডোনাল্ড আর জেসি ঠিক করে তারা জেরেমিকে এখান থেকে নিয়ে অনেক দূরে কোনো শান্ত জায়গায় নিয়ে যাবে, যেখানে তাকে কেউ ডিস্টার্ব করবে না। তাই তারা জেরেমিকে নিয়ে বাড়ির বাইরে বের হয়ে আসে, কিন্তু বাড়ির বাইরে আসতেই দেখে সেখানে পুলিশের গাড়ি এসেছে, কারণ আশ্রমে জেরেমির সাথে জনদের মারামারির খবর পুলিশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর তাই তারা জেরেমিকে অ্যারেস্ট করতে এসেছিল। কিন্তু তখন সেখানে অফিসার বার্নাম আসে, আর সে এই পুলিশ অফিসারকে নিষেধ করে যেন তারা জেরেমিকে ছেড়ে দেয় আর তাকে তার মতো বাঁচতে দেয়। বার্নামের অনুরোধে পুলিশরা জেরেমিকে ছেড়ে দেয়। তখন আকাশে আবারও বিদ্যুৎ চমকাতে শুরু করে। এটা দেখে জেরেমি খুশিতে ফাঁকা মাঠের মধ্যে দৌড়াতে শুরু করে। তাকে থামানোর জন্য বাকিরাও তার পেছন পেছন ছুটছিল, কিন্তু তখনই হঠাৎ করে একটা বজ্রপাত এসে জেরেমির শরীরে আঘাত করে। চোখের সামনে এমন কিছু দেখে বাকি সবাই স্তব্ধ হয়ে যায়, কিন্তু তারা এটা ভেবে খুশি হচ্ছিল যে জেরেমি নিশ্চয়ই এবার কোনো শান্ত জায়গায় পৌঁছে গেছে। গল্পটা এখানেই শেষ হয়ে যায়, আর জেরেমি কোথায় গিয়েছে বা তার সাথে কি হয়েছে সেটা একটা রহস্য হয়ে থেকে যায়। জেরেমির মতো আমাদের চারপাশে অনেকেই আছে যারা আমাদের মতো সাধারণ না, হতে পারে তারা আমাদের থেকে ভিন্ন দেখতে, অথবা তাদের চিন্তা ভাবনা ভিন্ন, কিন্তু মানুষকে তার বাইরের রূপ দেখে বিচার না করে যেটা আমাদেরকে মানুষ বানায়, অর্থাৎ আমাদের চিন্তা, সেটা দিয়েই বিচার করা উচিত। আমাদের উচিত সবার সাথে ভালো ব্যবহার করা। সমাজ একটা স্রোতের মতো, সবাই শুধুই স্রোতে গা ভাসায়, কিন্তু যারা স্রোতের বিপরীতে সাঁতার কাটছে তারাই আসল যোদ্ধা। তাই মানুষ হিসেবে মানুষকে শ্রদ্ধা করতে শিখুন। তো আজকের মতো এতটুকুই। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে, আর আমাদের আজকের সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন সুমি রাসেল ভাই। যদিও আমি নাম পড়ে মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে ভাই নাকি বোন, তো যাই হোক। তিনি বলেছিলেন, ভিডিওটা দেখে অনেক কিছু শিখলাম। আসলে নিজের জন্য কিছু করা বা বেঁচে থাকা আসল উদ্দেশ্য না, অন্যের উপকার বা অন্যের জন্য জীবন উৎসর্গ করে পরবর্তী প্রজন্ম যেন ভালো থাকে সেটা করাই বেস্ট উদ্দেশ্য হওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য, আর কথাটা আপনি অনেক সুন্দর বলেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করার জন্য, আর আপনাদের মনের কথাগুলো জানতে আর সেগুলো আবার আপনাদের সবার সাথে শেয়ার করতে আবার অনেক ভালো লাগে। তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।